হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত শনিবারের ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে বেলা ১২টা। আমি আমার বড় ছেলেকে নিয়ে ওর স্কুলে চলে এসেছি। আর ওর স্কুলের নাম হচ্ছে রাজকুতারা মডেল কলেজ। ও ক্লাস 6 এ পড়ে। তো স্কুলে আসার পরে দেখলাম এখানে ৭ম শ্রেণীর ভর্তি পরীক্ষা চলছে। এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ১ নাম্বার গেট। এই গেটে এত পরিমাণ গার্ডিয়ান আর স্টুডেন্ট ছিল। আমি কিন্তু আমার ছেলেকে এই গেটে ঢুকাতে পারলাম না। ২ নাম্বার গেট দিয়ে ঢুকিয়েছি। তো এখানে দাঁড়িয়ে কিছুটা সময় দেখলাম যে কি পরিমাণ গার্ডিয়ান আর স্টুডেন্ট দাঁড়িয়ে আছে পরীক্ষার জন্য। আর কি যে একটা রোদ আর গরম ছিল, দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। কিন্তু বাবা-মা গুলো কিন্তু ঠিকই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার সন্তানের জন্য। কখন তাদের পরীক্ষা শেষ হবে আর নিয়ে বাসায় ফিরবে। বাবা-মা বাবা-মাই হয়। বাবা-মায়ের মতো চিন্তাভাবনা দুনিয়াতে কেউই করতে পারবে না। আমি আমার সন্তানের জন্য যতটুকু চিন্তাভাবনা করব, দুনিয়াতে কেউ আর তার জন্য এই চিন্তাভাবনাটা করবে না। আমি সবসময় চিন্তা করি যে আমার ছেলেকে আমি একটা ভালো স্কুলে পড়ালেখা করাবো। ও একটা ভালো মানুষের মতো মানুষ হবে, সামনে যেয়ে একটু প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনি কিন্তু প্রতিটা বাবা-মায়ের একটা স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানকে একটা ভালো স্কুলে পড়ালেখা করিয়ে তাকে একটা প্রতিষ্ঠানে দেখে যেতে চাই। ও যাতে প্রতিষ্ঠিত হয়। সবারই কিন্তু একই চিন্তাভাবনা। একটা প্রতিষ্ঠিত স্বপ্নের জায়গায় পৌঁছতে গেলে যে কি পরিমাণ কষ্ট করতে হয়, যে করে সেই জানে আর জানে তার বাবা-মা। কারণ বাবা-মা যদি তার এই স্বপ্নের পেছনে অবদান না রাখে, সে কিন্তু কোনোভাবেই সেই জায়গাটাতে পৌঁছতে পারবে না। আমাদের কিন্তু এমন একটা চিন্তাভাবনা থেকেই যায়, আমাদের ছেলেমেয়ে যখন বড় হবে আমরা ওদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী সেগুলোতে নিয়োগ দিব। ঠিক তেমনি আজকে আমি আসিম জাওয়াদের কথা বলবো। ওনার বাবা-মার হয়তোবা চিন্তাভাবনা ছিল, ইচ্ছে ছিল যে আমি আমার ছেলেকে বিমান বাহিনীতে দিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অকাল মৃত্যুতে ওনার প্রাণ ঝরে গেল। আল্লাহ ওনার বাবা-মাকে ধৈর্য শক্তি দেক, ওনার পরিবারকে এই মৃত্যুর শোক কাটিয়ে ওঠার মতো সহ্য ক্ষমতা দেক। যেদিন থেকে এই খবরটা শুনেছি, ওনার মৃত্যুর খবরটা, সেদিন থেকেই বুকের ভিতরটা কেমন জানি এই নিউজগুলো দেখলে হাহাকার করে উঠে, আহা! কত তাড়াতাড়ি একটা অকাল মৃত্যুতে প্রাণ ঝরে গেল। টিভিতে ওনার বাবা খুব কান্না কণ্ঠে জড়িত বলছিল যে, "আমার সন্তান এত অল্প বয়সে আমাদের এই দুনিয়াতে একা রেখে চলে গেল। ওর মা কিভাবে এই কষ্ট সহ্য করবে?" ওনার কিন্তু ২ টা ছোট, ছোট বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কিন্তু বাবাহারা হয়ে গেল। পৃথিবীতে বাবা থাকাটা খুব জরুরি। আ বাবা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই। ওইদিন কিন্তু ফাইটারের ভিতরে ২ জন পাইলট ছিল। ওনারা যদি ওনাদের চিন্তা ভাবনা করত, স্বার্থপর হতো তাহলে কিন্তু আজকে বেঁচে যেত। ওনারা ওনাদের চিন্তা ভাবনা না করে, ওনাদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা না করে কিন্তু দেশ, দেশের জনগণ এগুলোর প্রতি চিন্তা ভাবনা করেছে। যদি ফাইটারটা কোনো জনবসতি জায়গায় ফেলতো তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতো, অনেক মানুষ মারা যেত। সেটা না করে কিন্তু কর্ণফুলী নদীর মধ্যে নিয়ে ফেলেছে। আর সেখানে কিন্তু ওনার প্রাণ গেল। আল্লাহ এই ভাইটাকে বেহেশত নসিব করুক আর ওনার ফ্যামিলিকে ধৈর্য শক্তি দেক এই শোক কাটিয়ে ওঠার। আমি কিন্তু এয়ারপোর্ট এলাকায় থাকি। আমি জানি কি পরিমাণ যে একটা ফাইটারের স্পিড থাকে। আপনারা যদি কেউ সামনে থেকে ফাইটার দেখে থাকেন তাহলে বুঝবেন। একটা ফাইটারের যে কি পরিমাণ একটা আওয়াজ আর স্পিড থাকে। এয়ারপোর্টটা পাড়ি দিতে মনে হয় ৩ থেকে ৪ সেকেন্ড সময় লাগে। তার মধ্যে কিন্তু একটা ফাইটার এয়ারপোর্টটাকে পাড়ি দিয়ে দেয়। ফাইটার বা বিমান, এই ২ টা জিনিস আমি বরাবরই খুব ভয় পাই। কারণ এই ২ টা জিনিস কিভাবে শূন্যের মধ্যে আকাশে উড়তে থাকে। আর যারা ফাইটার চালায় তাদের যে কি পরিমাণ সাহস থাকে, সাহস থাকলেই কিন্তু এই ফাইটারগুলো চালাতে পারবে। কারণ আ চোখের পলকে এখন দেখবেন যে ফাইটারটা আছে আপনার সামনে, চোখের পলকে ফাইটারটা কোথায় জানি নিমিষ হয়ে যায়। মানে কি পরিমাণ একটা স্পিড থাকে। তো যাদের সাহস বেশি তারাই কিন্তু আ পাইলট হতে পারে। আমি আমার বাচ্চাদের কখনোই বিমানের বা ফাইটারের পাইলট বানানোর চিন্তা ভাবনা করব না। কারণ এই ২ টা জিনিসকে আমি খুব ভয় পাই। এই অসীম বীর সাহসী পুরুষদের কিন্তু আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। আল্লাহ যে ভাইটাকে হসপিটালে রেখেছে ওনাকে সুস্থতা দান করুক। আর যে ভাইটা মারা গেছে ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। সবাই ওনাদের জন্য দোয়া করবেন।
অনেক কিছু বলেছি, আসলে কথাগুলো না বলে পারলাম না। খবরগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে নিজের অজান্তে বুকটা কেমন জানি কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি চলে আসে। আমাদের কিছু লাগে না, তারপরে এত খারাপ লাগে। আর যার ফ্যামিলির একজন চলে যায় তাদের জানি না জানি কত কষ্ট লাগে। বিমান, ফাইটার এই জিনিসগুলো যখন অ্যাক্সিডেন্ট করে বা বিধ্বস্ত হয় তখন যে কেমন খারাপ লাগে। কেন পছন্দ করি না সেটা একটু বলছি। আমার স্বামী যেহেতু প্রবাসে থাকে, তো কিন্তু কিছুদিন পর পর দেশে আসে, আবার সে প্রবাসে পাড়ি জমায়। সেজন্য কিন্তু বিমানটা দেখলে একটু বেশি ভয় লাগে যে শূন্যের মধ্যে কিভাবে উড়াল দেয়। আর সেই প্রিয় মানুষটা যদি থাকে বিমানের ভিতরে তাহলে তো কেমন যে একটা খারাপ লাগা কাজ করবে সেটা তো বুঝতেই পারছেন। এইজন্য আমি বিমানকে কোনো সময় পছন্দ করি না, বা আমার বিমান দেখলে ভয় লাগে। কথা বলতে বলতে কিন্তু সারাদিনের অনেক কাজকর্ম করে নিয়েছি। সকাল থেকে এখন বিকাল ৫টা বাজে, আবার চলে যাচ্ছি আমার বড় ছেলের স্কুলে। তো ওর স্কুল ছুটি হবে, তো যাওয়ার আগে ভাবলাম যে নিচে যেহেতু নেমেছি আমার মাধবীলতা গাছটা একটু আপনাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ, গাছে কিন্তু অনেক ফুল আসতেছে নতুন করে। তো এই গাছটার প্রায় ৪ বছর হয়ে গেছে, মধ্যে কিন্তু জ্বরের মধ্যে এই গাছটা পড়ে গিয়েছিল। তো টেনে মেনে আবার উপরে তুলেছি। এখন কিন্তু আবার গাছটা খুব সুন্দর হয়ে গেছে। তো নতুন করে ফুলও আসতেছে। আর আমি কিন্তু এখন আমার ছেলের স্কুলে চলে আসলাম। তো স্কুলে আসতে আসতে প্রায় ১০ মিনিটের মতো লেট হয়েছে। স্কুলের সব স্টুডেন্টরা কিন্তু চলে গেছে, তো ওই জন্য কিন্তু ওর মুখ ভার করে রেখেছে। আমার সাথে রাগ দেখাচ্ছিল। তো রাগ করেই কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে। তো আমি ওকে বলছিলাম, বাবা আমার সাথে রাগ দেখালে কি হবে, আমিও তো মানুষ, সারাদিন দূরের উপরে থাকি, বাসায় যেয়ে কাজ করতে হয়। হয়তো বা ৫-১০ মিনিট লেট হয়েছে, একটু ধৈর্য সহকারে বসতে হবে। ধৈর্য ধরলে দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে। তো ওকে খুশি করার জন্য কিন্তু আমি তাল কিনে দিচ্ছি। এটা আমাদের এই বছরের প্রথম তাল। বাসার সবাই কিন্তু খুব তাল পছন্দ করে, আমার তাল খুবই পছন্দ। তো দেখেই কিন্তু নিয়ে নিয়েছি। প্রতি পিস তাল কিন্তু ৪০ টাকা করে রেখেছে। তো বাসায় আসার সময় কলা আর তাল নিয়ে এসেছি, সেগুলো একটু খুলে নিচ্ছি। তো আমার বাচ্চাদের আবার কলা পছন্দ, ওরা প্রতিদিন একটা করে কলা খায়। তো ওদের জন্যই কলা আনা, সরবি কলা এনেছি। আর তালটাকে একটু ছিলে দিব। তালের উপরে যে ছালটা থাকে সেটা সহকারে খেলে কিন্তু একটু তিতা তিতা লাগে। তো এটাকে কিন্তু আমি একটা পিলারের সাহায্যে উপরের যে তিতা ছালটা আছে সেটা তুলে দিচ্ছি। তো ওরা কিন্তু এভাবে সুন্দর করে খেয়ে ফেলতে পারবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি জুড়ে আছেন তাদের কাছে কিন্তু আমি ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ করে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। গরম হোক আর যাই হোক, একটা মায়ের কিন্তু সংসারের কাজ থেকে ছুটি নেই। সারাদিন যে এত কাজ করি তারপরেও কিন্তু বাচ্চাদের সন্ধ্যার সময় একটা বায়না থাকে। সন্ধ্যার সময় ওদেরকে একটা নাস্তা না দিতে পারলে কিন্তু ওদের মন খারাপ হয়ে যায়। বাচ্চা মানুষ যেহেতু সারাদিন পড়ালেখার উপরে থাকে, সন্ধ্যার সময় কিন্তু আসলে বড়দেরও একটা খিদা লেগে যায়। তো ওদের জন্য কিন্তু আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি। এই ধরনের নাস্তা হলে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয়ে যায়। আর শুনেছে চিকেন বাছবো, সেজন্য কিন্তু একটু বেশি খুশি হয়ে গেছে। তো ভাবলাম যে চিকেনই যেহেতু বাছতেছি সাথে ২টা আলুও ভেজে দেই, মানে ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলি। তো বাসায় কিন্তু ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে চিকেনটা ছোট ছোট পিস করে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। তো ওরা কিন্তু মজা মজা করে খেয়ে ফেলতেছে। তো বাচ্চাদের খুশির জন্যই কিন্তু সবকিছু, ওরা খুশি থাকলেই কিন্তু বাবা মা খুশি। এখানে কিন্তু আমি মুরগির একটা বুকের পিসের অংশ দিয়ে এতগুলো নাস্তা বানিয়ে ফেলেছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, বলেছি যে বানিয়ে দিব আর চট জলদি কিন্তু আমি ওদের জন্য এটা বানিয়ে ফেললাম। একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু রেসিপি আকারে শেয়ার করব। ছোটরা কিন্তু খুব পছন্দ করবে, তো বড়রাও কিন্তু খাচ্ছে, আমিও কিন্তু অনেকগুলো খেয়েছি, খুব মজা হয়েছিল। তো
তো আজকে খেতে, খেতে কিন্তু এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসবো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।